রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্প্রতি খুব উঁচু মাত্রার কিছু কূটনীতিক বৈঠক হয়েছে, মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টস। হ্যাঁ, একদম। বিশেষ করে আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিনের যে সাক্ষাৎটা হলো, আর ঠিক তারপরেই ওয়াশিংটনে জেলেন্সকি আর ইউরোপীয় নেতাদের সাথে ট্রাম্পের আলোচনা। তো আজকের আলোচনাটা মূলত এই বৈঠকগুলো আর এর প্রভাব নিয়েই। আমরা বিভিন্ন রিপোর্ট, বিশ্লেষণ, এমনকি কিছু ইউটিউব চ্যানেলের প্রতিলিপি থেকেও তথ্য নিয়েছি। চেষ্টা করছি একটা সামগ্রিক চিত্র তুলে ধরার। আচ্ছা। আমাদের লক্ষ্যটা বেশ পরিষ্কার। এই বৈঠকগুলো থেকে আসলে কি বেরিয়ে এলো, আলোচনার মোড় কোথায় ঘুরছে, কোন দিকে এগোচ্ছে ব্যাপারটা। বিশেষ করে একটা কথা খুব শোনা যাচ্ছে যে যুদ্ধবিরতির চেয়ে এখন নাকি শান্তি চুক্তির দিকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। এই বিষয়টা ঠিক কি আর এর গুরুত্ব কতটা সেটা একটু বোঝার চেষ্টা করব। ঠিক। এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ শিফট। তাহলে আলাস্কা শীর্ষ সম্মেলন দিয়েই শুরু করা যাক। ট্রাম্প আর পুতিন যুদ্ধের পর এই প্রথম মুখোমুখি। এটা তো নিঃসন্দেহে একটা বড় ঘটনা। অবশ্যই, অনেক দিন পর। আর শোনা যাচ্ছে এখানেই নাকি আলোচনার সুরটা একটু পাল্টে যায়। মানে যুদ্ধবিরতির বদলে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির উপর জোর দেওয়া শুরু হয়। বেশ কিছু রিপোর্ট তো এদিকেই ইঙ্গিত করছে। হ্যাঁ, সেরকমই শোনা যাচ্ছে। পুতিনকে টারম্যাকে যেভাবে স্বাগত জানানো হলো, সেটাও বেশ চোখে পড়ার মতো ছিল, তাই না? এর একটা প্রতীকী অর্থও তো থাকতে পারে। অবশ্যই প্রতীকী গুরুত্ব ছিল, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হল ভেতরের আলোচনাগুলো। যা জানা যাচ্ছে, জেনারেল কেলগার যে একটা যুদ্ধবিরতির পরিকল্পনা ছিল, সেটা কার্যত বাতিল। ওহ, আচ্ছা। বরং আলোচনার কেন্দ্রে চলে এসছে পুতিনের একটা শান্তি পরিকল্পনা। এটাকে বলা হচ্ছে ইস্তানবুল প্লাস, মানে যুদ্ধের শুরুতে ইস্তানবুলে যে আলোচনা হয়েছিল তার ভিত্তিতে তৈরি, হয়তো সাথে কিছু নতুন সংযোজন আছে। ইন্টারেস্টিং। ইস্তানবুল প্লাস। হ্যাঁ, আর একটা বড় খবর হল মার্কের নিষেধাজ্ঞার উপর সাময়িক স্থগিতাদেশ আসার সম্ভাবনা নিয়েও কথা হয়েছে। তাই নাকি? এটা তো অনেক বড় ব্যাপার। তবে দেখুন, মজার ব্যাপার হল দুই পক্ষের অবস্থানে আকাশ-পাতাল তফাত, কিন্তু তারা যে একে অপরের দৃষ্টিকোণ বা বলতে পারেন রেড লাইনগুলো বোঝার চেষ্টা করেছেন, সেটাই অনেকে বড় অগ্রগতি হিসেবে দেখছেন। আচ্ছা। পুতিন কিন্তু বারবার জোর দিয়েছেন যুদ্ধের মূল কারণগুলোর সমাধানে, যেমন ধরুন ন্যাটোর সম্প্রসারণ বা অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির দুর্বল হয়ে পড়া, এই বিষয়গুলো। মূল কারণ। কিন্তু প্রশ্ন হল ট্রাম্পের নিজের উদ্দেশ্যটা কি ছিল? একদিকে শোনা যায় আমেরিকার ভেতরে তার ওপর চাপ ছিল, মানে অ্যাপস্টাইন ইস্যু থেকে নজর ঘোরানো বা তার ম্যাগা সমর্থকদের শান্ত করা, যারা যুদ্ধের অবসান চায়। হ্যাঁ, এই চাপগুলো তো ছিলই। অন্যদিকে এমন কথাও শোনা যায় যে চীনের সাথে বাণিজ্য সংঘাতের আগে তিনি হয়তো ইউক্রেনের মতো অন্যান্য ঝামেলা মিটিয়ে ফেলতে চাইছেন। কোনটা ঠিক বলে মনে হয়? নাকি দুটোই? দেখুন, দুটোই হয়তো কিছুটা সত্যি, তবে একটা জোরালো জল্পনা চলছে যে পর্দার আড়ালে একটা অলিখিত বোঝাপড়া বা ডিল কিছু একটা হয়ে থাকতে পারে। ডিল? কি ধরনের ডিল? এর মানে কি, এই যে আমেরিকা ধীরে ধীরে ইউক্রেন থেকে হাত গুটিয়ে নিচ্ছে আর ইউরোপীয় ইউনিয়নকে এবার কঠিন সামরিক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে, কিছু বিশ্লেষক এরকমই মনে করছেন। তাহলে তো ইউরোপের জন্য কঠিন সময় আসছে। হ্যাঁ, আর রাশিয়া হয়তো আলোচনার টেবিলে সুবিধা না পেলে সামরিকভাবেই সমাধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, এমন কথাও শোনা যাচ্ছে। তবে এটাও ঠিক, পুতিন নাকি ট্রাম্পের সাহসিকতার প্রশংসা করেছেন। কিসের জন্য? এই কারণে যে ট্রাম্প নাকি মনোযোগ দিয়ে তার কথা শুনেছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিভিন্ন সূত্র অনুযায়ী রাশিয়ার যে মূল দাবি দেওয়া, তাদের যে অবস্থান, তাতে কিন্তু বিশেষ কোনো পরিবর্তন আসেনি। আচ্ছা, মূল অবস্থান একই আছে। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। আলাস্কার ঠিক পরেই আমরা দেখলাম ওয়াশিংটনে আর এক দফা বৈঠক। এবার ট্রাম্পের সাথে জেলেন্সকি এবং বেশ বড়সড় একটা ইউরোপীয় প্রতিনিধি দল। হ্যাঁ, ইউরোপীয় ইউনিয়নের নেতারাও ছিলেন। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়াতেও এমন কিছু পোস্ট করলেন যাতে মনে হচ্ছিল তিনি জেলেন্সকিকে বলছেন যুদ্ধ থামাতে হলে রাশিয়ার কিছু শর্ত মানতে হবে। এমনকি বলেছেন জেলেন্সকি নিজে চাইলেই নাকি যুদ্ধ থামাতে পারেন। এটা তো বেশ চাপ সৃষ্টি করার মতোই শোনায়। পরিস্থিতিটা আসলেই জটিল। ট্রাম্প হয়তো নিজেই একটা উভয় সংকটে পড়েছিলেন, একদিকে পুতিনের সাথে বোঝাপড়া, অন্যদিকে ইউরোপীয় মিত্রদের চাপ। ঠিক। ইউরোপীয় নেতারা কিন্তু একজোট হয়ে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছেন, মানে ইউক্রেনের প্রতি তাদের সমর্থন বজায় রাখার বার্তা দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কার পাল্লা ভারী থাকল তা নিয়ে সন্দেহ আছে। মনে হচ্ছে ট্রাম্পের প্রভাবটাই বেশি। বৈঠকের ভেতরের পরিবেশ নিয়েও তো নানা কথা শোনা যাচ্ছে।
কেউ বলছেন ট্রাম্পের রিয়ালিটি শো, কেউ বলছেন ইউরোপীয়রা শুধু লেকচার শুনে গেলেন। হ্যাঁ, একটা ক্ষমতার টানাপোড়েন যে ছিল তা বেশ স্পষ্ট, অস্বস্তি ছিল। আচ্ছা, তাহলে আলোচনার মূল বিষয়গুলো কি ছিল? প্রথমত, শান্তি চুক্তি বনাম যুদ্ধবিরতির যে বিতর্কটা, এখানে কিন্তু ট্রাম্প আর পুতিন একমত যে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি লক্ষ্য হওয়া উচিত, শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়। এটা কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, যুদ্ধবিরতি হল সাময়িক যুদ্ধ বন্ধ রাখা, মানে একটা পজ ব্যাটন চাপার মতো। এতে উভয় পক্ষই আবার শক্তি সঞ্চয় করে নতুন করে হামলার প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়। ইতিহাসেও আমরা দেখেছি যুদ্ধবিরতি প্রায়শই ভাঙে। ঠিক। কিন্তু শান্তি চুক্তি চেষ্টা করে সংঘাতের মূল কারণগুলো সমাধান করার, যাতে ভবিষ্যতে আবার যুদ্ধ না বাধে। যেমন ধরুন, সীমানা সংক্রান্ত বিরোধ, নিরাপত্তা গ্যারেন্টি, নিরপেক্ষতার প্রশ্ন, এই বিষয়গুলো সুরাহা না হলে শুধু যুদ্ধবিরতি দিয়ে স্থায়ী শান্তি আসবে না। তাই এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। একদম। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক, ভূখণ্ডগত সমস্যা। শোনা যাচ্ছে ট্রাম্প নাকি এমন প্রস্তাবও সমর্থন করছেন যাতে ইউক্রেন, দোনেৎস্ক আর লুহান্স্ক অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দেয়। হ্যাঁ, এই রিপোর্টগুলো আসছে। পুতিনের দাবি তো আওগোড়ো। তিনি ক্রিমিয়ার পাশাপাশি এই অঞ্চলগুলোরও রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি চান। হ্যাঁ, এই দাবিগুলো বিভিন্ন সূত্রে বারবার আসছে, কিন্তু ইউক্রেনের অবস্থানও খুব স্পষ্ট। তারা 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। তাদের সংবিধান অনুযায়ীও নাকি এটা খুব কঠিন একটা ব্যাপার। সাংবিধানিক বাধা? হ্যাঁ, আর এখানে ভূমি বিনিময় বা ল্যান্ড সোয়াপ শব্দটা নিয়েও একটা প্রশ্ন উঠছে। বিনিময় মানে তো দুদিক থেকেই দেওয়া নেওয়া হওয়ার কথা, তাই না? হ্যাঁ, অবশ্যই। কিন্তু রাশিয়া তাদের সংবিধানে পরিবর্তন এনে নতুন দখল করা অঞ্চলগুলোকে অন্তর্ভুক্ত করেছে। ফলে তাদের পক্ষে সাংবিধানিকভাবে কোনো ভূমি ছাড়া সম্ভব নয়। তাই এটা আসলে একতরফা ভূমি ছেড়ে দেওয়ার দাবি, বিনিময় নয়। এটা একটা বিরাট বাধা। ও আচ্ছা, এটা তো একটা জটিল প্যাঁচ। হুম। তৃতীয় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তা হল নিরাপত্তা যেমন বা গ্যারেন্টি। ইউক্রেন চাইছে জোরালো নিরাপত্তা নিশ্চয়তা। ন্যাটো সদস্যপদ যদি নাও পায়, ন্যাটোর আর্টিকেল 5-এর মতো কোনো ব্যবস্থা কি সম্ভব? মানে যেখানে এক সদস্য আক্রান্ত হলে বাকিরা তাকে সাহায্য করতে এগিয়ে আসবে? ঠিক তাই। আলোচনাটা হচ্ছে ন্যাটোর বাইরে, কিন্তু ন্যাটোর মতোই শক্তিশালী কোনো নিরাপত্তা কাঠামোর। ওই আর্টিকেল 5 বলতে যা বোঝায় সমষ্টিগত প্রতিরক্ষা। একজনের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ। ইউক্রেন এরকমই কিছু চাইছে? হ্যাঁ, শোনা যাচ্ছে আমেরিকা হয়তো এতে রাজি হতে পারে, তবে একটা বড় কিন্তু আছে। কি সেটা? শর্ত হল এর আর্থিক এবং সামরিক বোঝাটা মূলত ইউরোপকেই বহন করতে হবে। আমেরিকা সরাসরি সেই দায় নিতে যায় না। আচ্ছা, মানে আমেরিকা গ্যারান্টি দেবে কিন্তু খরচ দেবে ইউরোপ। অনেকটা সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাশিয়া কি বলছে? তারা ইউক্রেনের নিরস্ত্রীকরণ আর যাকে তারা নাৎসিমুক্তকরণ বলছে সেটা চাইছে, মানে তাদের আপত্তিকর মনে হওয়া রাজনৈতিক মতাদর্শ দূর করা। তারা হয়তো ইউক্রেনের নিরপেক্ষতার গ্যারান্টি মেনে নেবে, কিন্তু ইউক্রেনের মাটিতে ন্যাটো বা অন্য কোনো প্রতিপক্ষ দেশের সেনা মোতায়েন সেটা কিছুতেই মানবে না। সেই ইস্তানবুল প্লাস প্রস্তাবেও নাকি নিরাপত্তার জামানের বিষয়টি ছিল। আচ্ছা, কিন্তু এই যে $100 বিলিয়ন একটা প্রস্তাব শোনা যাচ্ছে, ইউরোপ অস্ত্র কিনবে আমেরিকার কাছ থেকে, আর সেটাই নাকি গ্যারান্টি? হ্যাঁ, ওই প্রস্তাবটা নিয়েও কথা হচ্ছে। মানে ইউরোপ প্রায় $100 বিলিয়ন খরচ করে মার্কিন অস্ত্র কিনবে, আর সেই অস্ত্রের মাধ্যমেই আমেরিকার নিরাপত্তা গ্যারান্টি পাবে। কিন্তু অনেক বিশ্লেষকই এটাকে বেশ অবাস্তব মনে করছেন। এত বিপুল অঙ্কের টাকা। সত্যি তো। আর ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের বিষয়টা, সেটার কি অবস্থা? ট্রাম্পের কথায় যা ইঙ্গিত মিলেছে তাতে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে। প্রায় শূন্য মনে হচ্ছে তাই। কিছু রিপোর্ট অনুযায়ী ইউক্রেনও হয়তো এখন বাস্তব পরিস্থিতিটা বুঝছে। তাদের মূল চাহিদা নিরাপত্তা। সেটা যদি ন্যাটোর বাইরে অন্য কোনো কাঠামোর মাধ্যমেও পাওয়া যায়, তাহলে হয়তো তারা সেটা মেনে নেবে। আচ্ছা, মজার ব্যাপার হলো, কিছু বিশ্লেষক তো এমনও মনে করেন যে ভবিষ্যতে ন্যাটো এবং ইইউ দুটো জোটই হয়তো গুরুত্ব হারাবে বা ভেঙে যাবে, যদিও এটা বেশ প্রান্তিক মত। তাহলে দেখা যাচ্ছে সেই ঘুরে ফিরে পুতিনের তোলা মূল কারণের প্রশ্নগুলোই সামনে আসছে। ন্যাটোর সম্প্রসারণ, অস্ত্র নিয়ন্ত্রণ। একদম। আর এরই মধ্যে কিন্তু পুতিন আর জেলেন্সকির মধ্যে একটা সম্ভাব্য বৈঠকের কথাও উঠেছে। ও তাই?
কবে হতে পারে? দিনক্ষণ ঠিক নেই। প্রথমে নাকি তারা দ্বিপাক্ষিকভাবে বসবেন, তারপর ট্রাম্পকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে। ট্রাম্প বলছেন ব্যবস্থা হচ্ছে, কিন্তু ক্রেমলিন এ নিয়ে তেমন উচ্চবাচ্য করছে না। আচ্ছা। জেলেনস্কি জানিয়েছেন তিনি আলোচনা রাজি, তবে সেটা বুদাপেস্টে নয়। হাঙ্গেরির সরকার রাশিয়ার ঘনিষ্ঠ হওয়ায় তিনি জায়গাটা নিয়ে আপত্তি জানিয়েছেন, বরং সুইজারল্যান্ড বা অস্ট্রিয়ার মতো কোনো নিরপেক্ষ জায়গায় বসতে চান। নিরপেক্ষ ভেন্যু চাইছেন। ন্যাটো সম্প্রসারণ না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে রাশিয়া দাবি করে, কিন্তু তা রাখা হয়নি। এই যে ঐতিহাসিক অবিশ্বাস, এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন কোনো চুক্তি কি আদৌ কার্যকর হবে, নাকি আবার ভেঙে পড়বে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো তা যদি একটু সংক্ষেপে বলি। হ্যাঁ আলোচনার কেন্দ্রে এখন যুদ্ধবিরতির চেয়ে স্থায়ী শান্তি চুক্তি, হ্যাঁ, ফোকাসটা বদলেছে। ভূখণ্ড এবং নিরাপত্তা দমানত সংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত জটিল এবং প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। একদম ওখানেই আটকে আছে। আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেন, ইউরোপের অবস্থানের মধ্যে বড় ফারাক রয়ে গেছে। একদিকে কূটনীতি চলছে, অন্যদিকে যুদ্ধক্ষেত্রের বাস্তবতাও প্রতিনিয়ত পরিস্থিতিকে প্রভাবিত করছে। হ্যাঁ, এই সব কটা পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ। আর এখানেই একটা গভীর প্রশ্ন আমাদের ভাবায়, এত অবিশ্বাস, মানে দুপক্ষের মধ্যে কোনো বিশ্বাস নেই। ইউক্রেনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ভূমি ছাড়ার ব্যাপারে, রাশিয়ার নিরাপত্তা সংক্রান্ত কঠোর দাবি দাওয়াগুলো আছে, আবার আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির যে টালমাটাল অবস্থা। এই সব কিছুর মধ্যে দাঁড়িয়ে শুধু একটা চুক্তি স্বাক্ষর করলেই কি স্থায়ী শান্তি নিশ্চিত হবে? এমন কোনো কার্যকর প্রক্রিয়া বা তৃতীয় পক্ষের শক্তিশালী ভূমিকা কি আদৌ সম্ভব, যা এই চুক্তিকে শুধু কাগজের পাতায় সীমাবদ্ধ না রেখে বাস্তবে টিকিয়ে রাখতে পারবে? ভবিষ্যতের দিকে তাকিয়ে এটাই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, শুধু চুক্তি সই করা নয়, সেটাকে টিকিয়ে রাখা।